অনেক বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। ওরা পড়াশোনা করছে না, ওরা কনসেন্ট্রেট করতে পারছে না। শিক্ষার্থীরা যে দক্ষতা প্রাথমিক শিক্ষার মাধ্যমে অর্জন করার কথা সেটা অর্জন করছে না। যখন একটা শিক্ষার্থী আসছে প্রাইমারি স্কুলে, সে প্রাইমারি স্কুলের জন্য প্রস্তুত কিনা। প্রতিটা ক্লাসেই একটা শিক্ষার্থী কী শেখা উচিত, ধরেন অঙ্কের ক্ষেত্রে কী মান অর্জন করা উচিত। পৃথিবীতে যেসব দেশেই অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়েছে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার ভিত বা পাটাতন যেসব দেশে শক্তিশালী, সেসব দেশ বিশ্ব পরিমণ্ডলে সম্মানজনক জায়গায় পৌঁছেছে। কিন্তু স্বাধীনতার পর থেকেই আমাদের প্রাথমিক শিক্ষা নানা সংকটে আবর্তিত। আমরা অবকাঠামোগত অনেক সমস্যা দূর করতে পেরেছি, কিন্তু শিক্ষার গুণগত মান, শিক্ষকের গুণগত মান সেই জায়গায় প্রশ্ন থেকে গেছে। বণিক বার্তা শিক্ষালয়ে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর শ্যামল চৌধুরী। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি অধ্যাপক এবং তিনি রাজীব গান্ধী সাউথ এশিয়ান ইকোনমিক্সের চেয়ার। বণিক বার্তা আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনি বাংলাদেশ এবং গ্লোবালি বিভিন্ন জায়গায় গবেষণা করেছেন, পড়িয়েছেন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সাথে বিশ্বের অন্যান্য জায়গায় প্রাথমিক শিক্ষার পার্থক্যটা কোথায়, বেসিক ডিফারেন্সটা কোথায়, যে জায়গায় আমরা পিছিয়ে আছি? বাংলাদেশের যদি মোটা দাগে বলি যে সমস্যাগুলো আছে বা যে জায়গায় পিছিয়ে আছি, প্রথমেই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যে দক্ষতা প্রাথমিক শিক্ষার মাধ্যমে অর্জন করার কথা সেটা অর্জন করছে না। সেটা আমরা দুইভাবে দেখতে পারি। আমরা কি চাই তারা কি অর্জন করুক সেটা অর্জন করছে কিনা, অথবা একই সাথে আমরা দেখতে পারি অন্যান্য শিক্ষার্থীরা, বিশ্বের অন্যান্য শিক্ষার্থীরা ওই লেভেলে কি অর্জন করছে। দুই দিক থেকে দেখলেই মানে আমরা যেটা চাই সে অর্জন করুক, হচ্ছে অ্যাবসলিউট টার্মে, আর একটা হচ্ছে রিলেটিভ টার্মে অন্যদের সাথে। দুদিক থেকে ওরা অনেক পিছিয়ে আছে। ধরেন একটা ক্লাস 5-এর যখন সে শেষ করছে ক্লাস 5, তার যেটুক অঙ্ক পড়া উচিত, যেটুক ইংরেজি পড়া উচিত, যেটুক বাংলা পড়া উচিত, সেটুক সে অর্জন করছে না। যে লেভেলে অর্জন করছে সেটা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ক্লাস 2 অথবা ক্লাস 3 লেভেলটা অর্জন করছে। তো সেটা একটা বড় ব্যাপার। আর এটা হচ্ছে একই, আমি যদি বিশ্বের অন্যান্যদের সাথে তুলনা করি তাহলে দেখবো ওরা অনেক অনেক পিছিয়ে আছে। সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমাদের গণিত এবং ইংরেজিতে পিছিয়ে থাকার কারণটা কি? এবং আপনি গবেষণা করেছেন যে সোশিও ইমোশনাল স্কিল নিয়ে বা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। তো আমরা এই জায়গায় পিছিয়ে থাকার কারণ কি? এটার শিক্ষকদের দক্ষতার ঘাটতি নাকি আমাদের কারিকুলামের সমস্যা? দুইটা বিষয়কে আলাদা করা খুব মুশকিল, শিক্ষকদের দক্ষতা এবং কারিকুলাম। সো দুইটা বিষয় হয়তো কন্ট্রিবিউট করছে, কোনটা বেশি করছে কোনটা কম করছে বলা মুশকিল। আর শুধু কারিকুলাম এবং শিক্ষকদের ব্যাপারটা না, সেই সাথে আছে যখন একটা শিক্ষার্থী আসছে প্রাইমারি স্কুলে, সে প্রাইমারি স্কুলের জন্য প্রস্তুত কিনা, সেই প্রস্তুতিটা প্রাথমিকে সে শিখে আসছে কিনা, অথবা সেই ক্ষেত্রে তার যে গার্ডিয়ান যারা আছেন, বাবা মা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরও একটা ভূমিকা থাকে। তারা ছাত্রটাকে প্রস্তুত করে অথবা ছাত্রীকে প্রস্তুত করে পাঠিয়েছেন কি না। সো একটু কমপ্লিকেটেড ব্যাপার। সো অনেকগুলো ফ্যাক্টর মিলেই একটা শিক্ষার্থী তৈরি হয়। তো সবগুলোতেই হয়তো কিছুটা ঘাটতি রয়ে গেছে। আমাদের সংবিধানে সবার জন্য সমান শিক্ষা বা সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের 5 ধরনের কারিকুলাম এবং 11 ধরনের স্কুল আছে। এটা আমাদের ওভারঅল প্রাথমিক শিক্ষায় কিভাবে প্রভাব রাখছে? এটি খুবই ভালো একটা প্রশ্ন আসলে, যে আমরা কেন এত ধরনের শিক্ষা দিচ্ছি। সো সেটা তো আমি মানে পলিসি মেকাররা কেন এই কাজটা করছেন বলা মুশকিল। তো আমি কিছু উদাহরণ দিতে পারবো। যদি ধরেন আমি অস্ট্রেলিয়াতে থাকি, ব্যক্তিগতভাবে যদি উদাহরণ দিই, আমার সন্তান অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছে, প্রাইমারি স্কুলে গিয়েছে, তারপর হাই স্কুলে গিয়েছে। তো সেইখানে কী ধরনের শেখায়? ধরেন অস্ট্রেলিয়াতে 3 ধরনের স্কুল আছে। হ্যাঁ, সরকারি স্কুল যেখানে ফ্রিলি পড়াশোনা করা যায়। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় স্কুল, যেগুলো আসলে ক্যাথলিক চার্চ প্রতিষ্ঠা করেছিল। আরেকটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট স্কুল, আমাদের এখানকার প্রাইভেট স্কুলের মতো। তো 3 ধরনের স্কুল, মোটা দাগে 3 ধরনের স্কুল আছে। কিন্তু আপনার সন্তান যেখানেই যাক না কেন, কারিকুলামটা কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছে। সরকারি কারিকুলাম সব জায়গাতেই পড়ানো হচ্ছে। সো প্রতিটা স্কুল, হয়তো সরকারি স্কুল তো সরকারি কারিকুলাম পড়াচ্ছে। এখন ক্যাথলিক স্কুলে যখন যাচ্ছে একটা বাচ্চা, সরকারি কারিকুলামের পাশাপাশি সে হয়তো কিছুটা ক্যাথলিক শিক্ষা পাচ্ছে। সেই শিক্ষাটা হয়তো তার মূল শিক্ষার 5% কম হবে। আমার ধারণা 1 থেকে 2% যদি
স্পেসিফিক্যালি বলি যে আমার ছেলে একটা ইন্ডিপেন্ডেন্ট স্কুলে যায়। ইন্ডিপেন্ডেন্ট স্কুলটা হচ্ছে মানে প্রাইভেট স্কুলের মতো। সো ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলো অ্যাকচুয়ালি অধিকাংশ স্কুলগুলোই প্রোটেস্ট্যান্ট চার্চ শুরু করেছিল। এখন ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলে, ওরা অ্যাকচুয়ালি রিলিজন খুব একটা ফলো করে না। তো ওদের ট্রেডিশনের জন্য সপ্তাহে একদিন ওকে চার্চে যেতে হয়, একদিন সপ্তাহে। সেটা যাই হচ্ছে ধরেন 30 মিনিটের একটা ক্লাস করতে যায়। সেখানে ধর্ম শেখানো হয় না, যেটা শেখানো হয় নৈতিকতা শেখানো হয়। নৈতিকতার উপর একটা ক্লাস আছে। আর বাদ বাকি সময় কিন্তু তারা অন্যান্য সরকারি স্কুলে যা পড়ছে একই কারিকুলাম পড়ছে। সো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। কেন আমাদের এখানে এতগুলো কারিকুলাম আছে সেটা একটা, আমার মনে হয় ইটসেলফ একটা গবেষণার একটা বিষয়। এবং কেন আমরা সেটা একই কারিকুলাম পড়াতে পারছি না, আমাদের বাচ্চাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আপনি বাংলাদেশে আসলেই দেশের বিভিন্ন জেলায় যান, বিভিন্ন স্কুল দেখেন। এবার আপনার স্কুল দেখার অভিজ্ঞতা কেমন? এবার আমি দুটা কাজ করেছি। একটা হচ্ছে আমি আমার একদম গ্রামের একটা স্কুলে গিয়েছি, যে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করছি, আমি সেটা বাদ দিলাম। তো এর বাইরে আমি ঢাকার পাশে কেরানীগঞ্জে দুটো স্কুলে গিয়েছিলাম তার শিক্ষকদের সাথে কথা বলার জন্য। সো আমরা একটা নতুন গবেষণা করার পরিকল্পনা করছি সেই জন্য। আমরা ইনফ্যাক্ট আমরা শিক্ষকরা কী ধরনের ট্রেনিং পান, প্রাইমারি স্কুলের শিক্ষকরা, সেই ধরনের 5 জন শিক্ষকের সাথে কথা বলেছিলাম। 2 জন প্রধান শিক্ষক আর 3 জন যারা, একজন ইংরেজি পড়ান, একজন বাংলা পড়ান, একজন অঙ্ক পড়ান, তাদের সাথে কথা বলেছিলাম। আমাদের শিক্ষকরা ইনফ্যাক্ট অনেক ভালো ট্রেনিং পান। অনেক শিক্ষক আছেন যারা অত্যন্ত দক্ষ শিক্ষক। ওনারাই বলছিলেন যে ওনাদের চেয়ে অনেক কম বেতনে এই কেজি স্কুলগুলো যেগুলো বলা হচ্ছে, কেজি স্কুলে পড়ছে, ছাত্ররা পড়ছে, এবং সেখানে বাবা মারা, ভালো ভালো বাবা মারা কেজি স্কুলে পাঠাচ্ছে, ওনাদের স্কুলে পাঠাচ্ছে না। ওনাদের একটা সংকট হচ্ছে ভালো ছাত্র পাওয়া, সেটা একটা বড় ব্যাপার। সো আমার মনে হচ্ছে এই দিকটাকে একটু দেখা উচিত। মানে সরকারি স্কুলগুলো আস্থার সংকটে আছে অভিভাবকদের। অবশ্যই। যেখানে কিন্ডারগার্টেনে খুবই অল্প বেতনে শিক্ষক দিচ্ছে, কিন্তু তারপরও তাদের অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী মনে হচ্ছে যে সার্ভিস বেটার দিচ্ছে। হ্যাঁ, এটা এটা আমার ধারণা দুটা কারণে হচ্ছে। একটা হচ্ছে যে অভিভাবকরা মনে করছেন যে কিন্ডারগার্টেনের যারা শিক্ষক আছেন ওরা ভালোভাবে পড়াচ্ছেন, একটা ব্যাপার। যদিও সেই শিক্ষকদের চেয়ে ধরেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন ওরা অনেক বেশি ট্রেনিং নিয়েছেন, অনেক বেশি দক্ষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই অনেক বেশি পড়াশোনা করেছেন। তো ওনাদের যে জ্ঞান নেই অথবা দক্ষতা নেই সেটা ঠিক না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কারা যাচ্ছে সেই স্কুলগুলোতে। আমরা যদি যারা একটু ভালো পরিবার থেকে আসছেন, যাদের বাবা মা শিক্ষিত, ওনারা যদি ওনাদের বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না পাঠান, যে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে, সেক্ষেত্রে যেটা হবে, যারা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা হচ্ছে লোয়ার সোশিও ইকোনমিক ক্লাস থেকে যাচ্ছে। সো ওরা অ্যাকচুয়ালি মাচ লেস প্রিপেয়ার্ড ওই বাচ্চাদের চেয়ে, ফলে মানটা কমছে। সো আমরা একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে পড়ে গেছি। সেই সমস্যাটা তৈরি হচ্ছে, যে আস্থার সংকটটা যেটা বলেছেন ওই দিক থেকে আসছে আমার মনে হয়। মানে প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বেসিক কি স্কিল বা কি শিখন তার অর্জন করা উচিত গ্লোবাল স্ট্যান্ডার্ডে, আমরা এখানে কোন জায়গায় আছি? সো সেইটা নিয়ে তো আমাদের একটু দেখতে হবে। মানে আমরা যেহেতু প্রায় প্রতি বছরেই অথবা 1 বছর 2 বছর পর পর একটা সার্ভে হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে হয়, সেটা দিয়ে আমাদের দেখা সম্ভব যে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কোথায় আছি। কিন্তু আমরা প্রতিটা ক্লাসেই একটা শিক্ষার্থী কি শেখা উচিত, ধরেন অঙ্কের ক্ষেত্রে কি মান অর্জন করা উচিত, ইংরেজির ক্ষেত্রে কি মান অর্জন করা উচিত, সেগুলো কিন্তু ডিফাইন করা আছে। এটা যে ডিফাইন করা নেই তা না, এবং যে অর্জন যে করছে না সেটাও আমরা জানি। তো গ্লোবালি একটা পরীক্ষা হয় প্রতি বছর অথবা প্রতি 2-1 বছর পর পর হয়, সেটা ওএইসিডি নামক একটা অর্গানাইজেশন এটা অর্গানাইজ করে। সেটাতে বাংলাদেশ এখনো পার্টিসিপেট করে না, ফলে আমরা জানি না আমরা রিলেটিভলি কোথায় আছি। ধরেন আপনি যদি বলেন যেসব দেশগুলো খুব ভালো করছে ওরা সবাই যে খুব ধনী তা না। খুব ভালো যেসব দেশ করছে আমরা অনেকেই জানি, ফিনল্যান্ড খুব ভালো করছে, সাউথ কোরিয়া খুব ভালো করে, ভিয়েতনাম আমাদের থেকে খুব দূরের কোনো দেশ না, ভিয়েতনাম খুব ভালো করে ওই পরীক্ষাতে। অনেক দেশের চেয়ে, অনেক ধনী দেশের চেয়ে ওদের শিক্ষা অনেক এগিয়ে আছে, রাইট? সো শুধু টাকা পয়সার ব্যাপারটাই না, সিঙ্গাপুর খুব ভালো করে। সো আমরা সেটাতে অংশগ্রহণ করি না, ফলে আমাদের গ্লোবাল র্যাঙ্কিংটা জানা একটু মুশকিল আমাদের জন্য। মোটা দাগে একটা আলোচনা হয় শিক্ষকদের বেতন এবং মর্যাদা বৃদ্ধির কথা বলা হয়। এটাই কি সমাধান, নাকি আমাদের আরো কিছু স্টেপস নেওয়া দরকার? বেতন বাড়ানো উচিত, কিন্তু সেটাই একমাত্র কারণ না। মনে হয় গভর্নেন্স একটা ব্যাপার। যারা বাচ্চাদেরকে পাঠান তাদের কোনো
গভর্নেন্সে কোনো রুল আছে কিনা, তারা কি সেটাকে সিদ্ধান্ত নিতে পারেন যে শিক্ষক আসছেন কি আসছেন না, পড়াচ্ছেন কি পড়াচ্ছেন না, সেটা কি দেখতে পারছেন? কিন্ডারগার্টেনে কিন্তু একটা গভর্নেন্স আছে, একজন মালিক আছে, উনি দেখছে কি হচ্ছে না হচ্ছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো সেই গভর্নেন্সের মনে হয় একটা বড় ঘাটতি রয়ে গেছে। যারা দেখছেন তারা তাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না, হয়তো টিও সাহেব দেখছেন, এটিও সাহেব দেখছেন, ওনারাই ম্যানেজ করছেন, টিচারদেরকে সিদ্ধান্ত নিচ্ছেন। তো যার বাচ্চা উনি কিছু করতে পারছেন না শিক্ষকের জন্য, শিক্ষককে কীভাবে পড়াবেন সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সো সেই গ্যাপটা রয়ে গেছে, যেটা কিন্ডারগার্টেনে হয়তো নাই, অনেক কম আছে, ফিডব্যাকটা দিতে পারছেন সরাসরি। আপনি রিসেন্টলি একটা আর্টিকেল পাবলিশ করেছেন প্যারেন্টিং নিয়ে। এখানে গুড প্যারেন্টিং কিভাবে প্রাথমিক শিক্ষায় ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে? হ্যাঁ, প্যারেন্টিং নিয়ে আমরা একটা কাজ করেছি। সো প্যারেন্টিং নিয়ে আমি বলবো যে একটা অনেক বড় একটা কাজ করেছি। যে প্যারেন্টিং নিয়ে এর আগে যেসব কাজগুলো হয়েছে, অধিকাংশ কাজগুলো হয়েছে ধরেন, সেটাতে যাওয়ার আগে আমি বলি, আমরা তো অনেকেই এখন প্যারেন্ট, আমি নিজেও প্যারেন্ট। আমরা যে কাজটা করি যে বাচ্চাদেরকে সাথে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন প্যারেন্ট বিভিন্ন রকমভাবে ব্যবহার করেন। ধরেন একজন প্যারেন্ট হয়তো বাচ্চাকে ধমক দিয়ে কাজ করাচ্ছেন, একজন প্যারেন্ট হয়তো ভালোবাসা দিয়ে কাজ করাচ্ছেন, মানে মোটিভেট করার চেষ্টা করছেন, পজিটিভলি দেখছেন। সো প্যারেন্টিংয়ের 5টা ধরন আছে। সো আমরা দেখছিলাম, আমরা প্রায় 3000-এর উপরে মায়েদের কাছ থেকে জিজ্ঞেস করেছি ওনারা কীভাবে প্যারেন্টিংটা করেন, আমরা প্রশ্ন করেছি। তো সেইভাবে মায়েদেরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যারা পজিটিভ প্যারেন্টিং করেন আর যারা নেগেটিভ প্যারেন্টিং করেন। এক্সাম্পলটা হবে, ধরেন আমার বাচ্চা ইন্টারনেট দেখছে, কম্পিউটারে ইন্টারনেট দেখছে, আমি বলতে পারি এসে তাকে যে বাবা তুমি ইন্টারনেট দেখো না, তুমি ইন্টারনেট দেখার তোমার জন্য এখন ভালো না, তুমি পড়াশোনা করো, এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে, তুমি এখন করো না। অথবা তুমি 5 মিনিট দেখো তারপর বন্ধ করে দাও। বাচ্চার সাথে আমি একটা এগ্রিমেন্টে আসতে পারি, সেটা হবে পজিটিভ প্যারেন্টিং। নেগেটিভ হবে, আমি বলবো তোমার এখনই বন্ধ করতে হবে, যদি বন্ধ না করো তাহলে আমি ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছি। ওকে, ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছি, তাই না? সো একই জিনিস আমি 2 ভাবে কাজটা করতে পারি। সো আমরা যদি 2 ভাগে ভাগ করি প্যারেন্টদেরকে, যারা পজিটিভ করে এবং নেগেটিভ করে, তারপর আমরা দেখতে যাচ্ছি তাদের বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে ভালো করে কিনা। ফর এক্সাম্পল, ওকে, আমরা প্রায় 5500 বাচ্চাকে দেখেছি, ওরা পড়াশোনায় কীরকম করে, ওদের আইকিউ কীরকম, ওরা বাংলায় মার্কস কত পায়, ওদের পার্সোনালিটি কীরকম, সেগুলো আমরা দেখেছি। এবং আশ্চর্যজনকভাবে যারা পজিটিভ প্যারেন্টিং করে, ওই সব বিষয়ে ওদের বাচ্চারা যারা নেগেটিভ প্যারেন্টিং করে তাদের চেয়ে এগিয়ে আছে। তো আপনি হয়তো বলতে পারেন ঠিক আছে, যারা নেগেটিভ প্যারেন্টিং করছে ওরা হয়তো দরিদ্র শ্রেণী থেকে আসছেন, আর যারা পজিটিভ প্যারেন্টিং করছেন তারা হয়তো একটু রিচ থেকে আসছেন। সেইটা না। সো ইনকামটাই আসলে এক্সপ্লেন করতে পারে না। অথবা আপনি বলতে পারেন যারা পজিটিভ প্যারেন্টিং করছেন ওদের হয়তো ওই প্যারেন্টদের আইকিউ হয়তো বেশি, ওই জন্য তার বাচ্চার আইকিউ বেশি, সেইটাও সবটা করে না, এক্সপ্লেন করতে পারে না। হ্যাঁ, যাদের বাবা মায়ের আইকিউ বেশি হলে বাচ্চাদের আইকিউ বেশি হয়, কিন্তু তারপরেও পজিটিভ প্যারেন্টিং যারা করছেন তাদেরটা আরও বেশি হয়। সো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এখন দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে অনেকে মোবাইল আসক্তি চরম পর্যায়ে, ভিডিও গেমস, ইভেন সোশ্যাল মিডিয়া সহ অনেক প্ল্যাটফর্মে ওনারা ব্যবহার করে। এটা শিশুদের মনোযোগেতে কেমন প্রভাব রাখে? এই ব্যাপারে আমাদের সরকারের এবং নীতি নির্ধারকদের কি ভাবা উচিত? অস্ট্রেলিয়াতে এটা নিয়ে অনেক প্যারেন্টসরাই কমপ্লেন করেছে এবং সরকার একসময় সিদ্ধান্ত নিয়েছে যে বাচ্চাদেরকে 16 বছর পর্যন্ত যাদের বয়স তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট থাকতে পারবে না, মানে তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্সেস থাকবে না। তো সেই কাজটা করা অস্ট্রেলিয়ার জন্য খুব সহজ ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আপনারা জানেন ওরা অত্যন্ত শক্তিশালী কোম্পানি, এবং সেইটা করতে গিয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আমেরিকান গভর্নমেন্টকে মুখোমুখি হতে হয়েছে। কারণ আমেরিকার গভর্নমেন্ট আপনারা জানেন যে এখনকার গভর্নমেন্ট যে আছে তারা খুবই সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোর সাথে খুব ভালো সম্পর্ক। সো যেটা হয়েছে যে বাচ্চারা অবশ্যই অনেক বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, ওরা পড়াশোনা করছে না, ওরা কনসেন্ট্রেট করতে পারছে না। সো এই সমস্যাটা আছে। ফলে অস্ট্রেলিয়া 2 বছর আগে অথবা 1 বছর আগে সেটা চালু হয়েছে যে 16 বছরের আগে আর অস্ট্রেলিয়াতে বাচ্চারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো অ্যাক্সেস নাই। সেই কাজটা তারপরে অনেকগুলো দেশ ফলো করেছে, আমার জানা মতে প্রায় 20টা দেশে এখন সেরকম ব্যান করেছে, বাচ্চারা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে পারে না, কোথাও 16 বছর, কোথাও 18 বছর পর্যন্ত। ম্যাথমেটিক্স খুব গুরুত্বপূর্ণ, আপনি জানেন জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এশিয়ার বেশ কয়েকটা দেশ ম্যাথমেটিক্স খুব এগিয়েছে। আমাদের শুরুটাই খুব খারাপভাবে হয় এবং ম্যাথমেটিক্সে আমাদের বেশিরভাগ ফেল করে। ম্যাথমেটিক্সের এই দুর্বলতার কারণটা কি? আমরা জানেন হায়ার স্টাডিজের জন্য বা
সায়েন্স অ্যান্ড টেকনোলজির জায়গায় ম্যাথমেটিক্সের ফাউন্ডেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা প্রাথমিকে একটা ভালো ভিত্তি দিতে পারছি না কেন? দেখা উচিত আমরা কিভাবে পড়াচ্ছি, আমাদের শিক্ষকরা প্রস্তুত কিনা, অথবা বাচ্চাদেরকে যখন পড়াচ্ছি তাদেরকে কি পড়াচ্ছি এবং কিভাবে পড়াচ্ছি সেটা একটু একটা ফর্মুলার ব্যাপার। হয়তো বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে পড়াচ্ছেন, কী ধরনের প্র্যাকটিস আমরা করতে পারি, অন্য যারা ভালো করছে ওদের কাছ থেকে শিখতে পারি। তো ধরেন যেসব দেশগুলো ভালো করছে কেন ভালো করছে, তো সেগুলো আমাদের দেখা উচিত। আর বাচ্চারা ম্যাথমেটিক্স, যেমন আপনি যদি বলেন যে ম্যাথমেটিক্সের সাথে অনেক সময় হয়তো আইকিউর একটা ভালো সম্পর্ক আছে, সেইটা একটু আগে শুরু করা উচিত, যত আগে শুরু করতে পারেন। যে প্রাথমিক বিদ্যালয়ে শুরু করতে হবে তা হবে না, মানে নট নেসেসারিলি, তার একটু আগে হয়তো প্রাথমিকেও শুরু করা যেতে পারে। একই সাথে মা বাবারাও একটু ভূমিকা রাখতে পারেন, মানে পরিবার কীরকম ভূমিকা রাখছে। কিন্তু এই বিষয়গুলো আমরা যদি জানি যে কোনো একটা এরিয়াতে আমাদের দুর্বলতা আছে, সেটা যদি আইডেন্টিফাই করি এবং আমরা ভালো করতে চাই, তাহলে সেটা করা সম্ভব যদি আমরা আইডেন্টিফাই করি যে এই এরিয়াটা আমাদের ফোকাস করা উচিত। মাদ্রাসাতে যারা পড়তেছে তাদের 40%-এর উপরে আরবি ঠিকমতো বলতে পারে না, এবং ইংরেজি দক্ষতাও সেরকমই আমাদের প্রাথমিক এবং মাধ্যমিকে। তো আমরা সরকার একাধিক ভাষা শেখানোর একটা প্ল্যান করতেছে। আমাদের ভাষা শিক্ষার গলতটা কোথায় যে আমরা প্রাথমিকে বা মাধ্যমিকে কোন একটা ভাষা দক্ষতা অর্জন করতে পারি না? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোথায় গলত, সেটা নিয়ে আমি গবেষণা করি না, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি অ্যাকচুয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, ওই পাবলিক হাই স্কুলে পড়েছি। আপনি সত্যি বলেছেন যে আমাদের অনেক গলদ আছে ভাষা শিক্ষার জন্য। কোনো একটা ভাষা শিক্ষার জন্য অ্যাকচুয়ালি এত সময় প্রয়োজন পড়ে না। আমরা যদি আরবির বিষয়টা আমি জানি না, কিন্তু ইংরেজি তো আমরা অনেক আগে থেকেই শুরু করি, প্রাথমিক বিদ্যালয়ে হাই স্কুলে আমরা করি, কিন্তু তারপরে আমাদের আসলে শেখা হয় না। একটা তো অবশ্যই আমাদের দক্ষ শিক্ষকের সমস্যা আছে, একই সাথে আমার ধারণা আমাদের কিভাবে শেখানো হয় সেইটা তো একটু সমস্যা আছে। সো আমি প্রথম যখন বাইরে পড়তে যাই জার্মানিতে, আমার জার্মান শিখতে আমি অনেক দিন আমি ইংরেজি শেখার চেষ্টা করেছি, কিন্তু আমার জার্মান শিখতে কিন্তু অনেক কম সময় আমি জার্মান শিখে গেছি। সো নিশ্চয়ই শেখানোর একটা ব্যাপারও আছে, কী শিখছি মানে না, শুধু কীভাবে শেখানো হচ্ছে সেই বিষয়ের একটা বড় ব্যাপার। আমরা সম্ভবত সেখানে ঘাটতি রয়ে গেছে। সিলেবাসের বাইরে প্রাথমিক বিদ্যালয়ে একজন শিশুর কি আরও দক্ষতা অর্জন করা দরকার, আপনি একটু গবেষণা করেছেন? হ্যাঁ, আমরা গবেষণা করেছি। আমরা যে বিষয়গুলো, একটা বিষয় আমাদের মনে হয় যে ওদের সোশ্যাল এবং ইমোশনাল স্কিলটা থাকা উচিত, জানা উচিত। আমরা সোশ্যাল এবং ইমোশনাল স্কিল বলতে যেটা মেন করছি সেটা হচ্ছে ধরেন কী করে একজন ভালো মানুষ হওয়া যায়, মানে মোটা দাগে ধরেন কী করে একজন আরেকজনকে সাহায্য করা যায়, কী করে একটা সমাজ তৈরি করা যায় যেখানে সবাই সবাইকে সাহায্য করে, সবাই সবাইকে পছন্দ করে, সবাই কোঅপারেট করে। আমরা এমন একটা সমাজে যাচ্ছি ধরেন ভবিষ্যতে, যেখানে যেটা হবে আমরা ধরুন গ্রুপে কাজ করতে হয় অনেক সময়, তাই না? তো আমি হয়তো একজন অপরিচিত একজন লোকের সাথে আমি চাকরি করতে গেলাম, সেখানে গ্রুপে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জানা উচিত কীভাবে আমরা অন্য একটা মানুষের সাথে কাজ করতে পারি, কীভাবে একজনকে বিশ্বাস করতে পারি। সেগুলো অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার। সেগুলো ক্লাসে শেখানো সম্ভব, এবং সেটার জন্য অনেক ইনভেস্টমেন্ট আমাদের দরকার নেই, খুব অল্প ইনভেস্টমেন্টে সেটা শেখানো সম্ভব। আমাদের আজকের শিক্ষালয়ে আমাদের প্রাথমিক শিক্ষার নানাবিধ সংকট উঠে আসছে, এবং সেগুলা কিভাবে সমাধান করা যায় সেগুলার পথ বাতলি দিয়েছেন ডক্টর শ্যামল চৌধুরী। বণিক বার্তা শিক্ষালয় প্রোগ্রামে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।